কল্পনা ভীষণই অলস একটি মেয়ে ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে বাস করত। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই তার বাবা মা তাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করে। আর অতিরিক্ত আদর ভালোবাসা পেয়ে কল্পনা সময়ের সঙ্গে সঙ্গে প্রচন্ড পরিমাণে অলস হয়ে ওঠে। আর তাকে যেহেতু বাড়ির কোনো কাজকর্ম করতে হয় না, তাই সে সারাদিন নিজের ঘরে শুয়ে থাকে কিংবা বসে থাকে। আর বেশিরভাগ সময় ফোন ঘেটে সময় নষ্ট করে। আর নিজেদের মেয়ের এরকম জীবনধারা দেখে তার বাবা মা দুজনেই খুবই চিন্তায় পড়ে। তাই শেষ পর্যন্ত কল্পনার বাবা মা কল্পনার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ভাবে বিয়ের পর কল্পনার জীবনে নিশ্চয়ই পরিবর্তন আসবে। আর দেখতে দেখতে প্রীতমের সঙ্গে কল্পনার বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরেও কল্পনার জীবনে কোনো পরিবর্তন আসে না। দূর, সবাই মিলে আমাকে ঘিরে বসে আছে, কি জানি কেন আমার একদম ভালো লাগছে না। খুব ঘুমানোর ইচ্ছে করছে, আমাকে তো কেউ ঘরে যেতেই দিচ্ছে না। বেকার বেকার বিয়ে করলাম, বাবা মা জোর করে আমার বিয়ে দিয়ে আমাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। আমার ভালো লাগছে না, আমি বাড়িতেই তো বেশ ভালো ছিলাম। কি হলো বৌমা, তুমি কোনো কথা বলছো না কেন? সবাই তোমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর আমাদের আত্মীয় স্বজন তোমাকে কত কিছু জিজ্ঞাসা করছে, কিন্তু তুমি তো কিছু বলছোই না। তোমার কি বাবা মায়ের জন্য মন খারাপ করছে নাকি? হ্যাঁ মা, বাবা মায়ের জন্য মন তো খারাপ করছেই, কিন্তু এখন আমার খুব ঘুম পাচ্ছে। আজকে আমার বিয়ে হলো বলে আমি একদমই ঘুমাতে পারিনি। তাই আপনারা যদি কিছু মনে না করেন, আমি কি আমার ঘরে গিয়ে ঘুমাতে পারি? ও, তোমার ঘুম পাচ্ছে, তুমি আগে বলবি তো। ঠিক আছে, এই তোমরা সবাই সরে যাও। নতুন বৌমার ঘুম পাচ্ছে, ওকে ঘুমাতে দাও। তোমরা সবাই আবার কালকে এসো, কেমন? কালকে আমার নতুন বৌমার প্রথম রান্নার অনুষ্ঠান। বৌমা, কালকে কিন্তু তুমি সকাল সকাল উঠে পড়বে আর আমাদের সবাইকে কিছু একটা মিষ্টি খাবার রান্না করে খাওয়াবে, কেমন? রান্না করার কথা শুনে কল্পনা ভীষণই ভয় পেয়ে যায়। কারণ কল্পনা খুবই অলস হওয়ায় সে একেবারেই কোনো কাজকর্ম করতে চায় না। তাই কালকে সকালবেলা উঠে তাকে রান্না করতে হবে ভেবেই কল্পনা সারা রাতের ঘুম উড়ে যায়। আর সে মনে মনে ফন্দি করতে থাকে কিভাবে বাড়ির কাজকর্ম থেকে সে রেহাই পাবে। অনেক ভাবনা চিন্তা করার পর কল্পনা একটা ভালো আইডিয়া বের করে। আর পরের দিন সকালবেলা যখন কল্পনার শাশুড়ি মা তাকে ডাকতে আসে, বলছি বৌমা, চলো এবার রান্নাঘরে চলো, আমি সবকিছু গুছিয়ে রেখেছি। তুমি রান্নাঘরে গিয়ে মিষ্টি কোনো খাবার রান্না করে নাও। মা, আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে। কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আসলে এত বড় হয়েছি, এখনো পর্যন্ত বাবা মাকে ছেড়ে আমি থাকিনি তো, তাই কালকে সারা রাত আমার বাবা মায়ের কথা খুব মনে পড়েছে। আমার বাবা মাকে দেখতে ইচ্ছা করছে। আপনি প্লিজ আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে দিন। নতুন বৌমার কথা শুনে চন্দ্রিমা দেবী ভীষণই অবাক হয়। আরে বৌমা, তুমি কালকে বিয়ে করে আমাদের বাড়িতে এলে আর আজকেই তুমি মায়ের বাড়িতে যাবে বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখনো তোমার বিয়ের প্রথম রান্নার অনুষ্ঠান পালন করা হলো না। আর তুমি যদি আজকে মায়ের বাড়িতে চলে যাও, তাহলে লোকজন কি ভাববে বলো তো? না না বৌমা, আমি আজকে তোমাকে কিছুতেই মায়ের বাড়িতে যেতে দিতে পারবো না। তবে তুমি কালকে যেতে পারো। এমনিও তো বিয়ের 2-1 দিন পর নতুন বৌমারা মায়ের বাড়িতে থাকতে যায়। শাশুড়ি মায়ের কথা শুনে কল্পনার খুবই রাগ হয়। কারণ সে শুধুমাত্র রান্নার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মায়ের বাড়িতে পালিয়ে যেতে চাইছে। না, আমি কিছু রান্না বান্না করতে পারবো না। আমি আমার বাবা মায়ের কাছে যাব। আমি যতদিন না আমার বাবা মায়ের কাছ থেকে ঘুরে আসবো, ততদিন আমি এই বাড়ির কোনো কাজকর্ম করব না। আমার বাবা মা জোর করে আমার বিয়ে দিয়েছে। আমি কিছুতেই এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিলাম না। আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকতে চাই। এভাবেই কল্পনা কান্নার অভিনয় শুরু করে। আর যা দেখে চন্দ্রিমা দেবীর খুবই খারাপ লাগে। দেখো বৌমা, আজকে আমি তোমাকে কিছুতেই মায়ের বাড়িতে পাঠাতে পারবো না। আমি প্রীতমকে বলে দিচ্ছি কালকে সকালবেলাতেই তোমাকে মায়ের বাড়িতে নিয়ে যাবে, কেমন? তবে এবার অন্তত তুমি রান্নাঘরে গিয়ে কিছু একটা রান্না করো। কল্পনা তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না। সে রাগ করে নিজের ঘরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। আর সে ইচ্ছা করে ঘরের মধ্যে বসে বসে জোরে জোরে কান্নার অভিনয় করতে থাকে। চন্দ্রিমা দেবী এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে নিজেই বৌমার হয়ে রান্নাঘরে মিষ্টি খাবার রান্না করতে চলে যায়। কারণ কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে পাড়া পড়শি আসবে নতুন বৌমার হাতের খাবার খাওয়ার জন্য। তাই সে তার বৌমার হয়ে নিজেই পায়েস এবং হালুয়া রান্না করে পাড়া প্রতিবেশীদের খাইয়ে দেয়। কিন্তু চন্দ্রিমা দেবী সবাইকে মিথ্যা কথা বলতে বাধ্য হয় যে তার নতুন বৌমাই খাবারগুলো রান্না করেছে। আর নতুন বৌমা একটু অসুস্থ বলে নিজের ঘরে বিশ্রাম করছে। এভাবেই চন্দ্রিমা দেবী কোন রকমে পরিস্থিতি সামলে নেয়। আর অন্যদিকে কল্পনা নাক ডেকে ঘুমাতে থাকে। আর পরের দিন সকাল বেলাতেই কল্পনা মায়ের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। কিন্তু চন্দ্রিমা, তোমাকে কি আজকেই মায়ের বাড়িতে যেতে হবে? না মানে আমার কালকে একটা দরকারি কাজ ছিল আর কি।
তাই আজকে যদি শ্বশুর বাড়িতে যাই তাহলে কালকেই আবার আমাদেরকে চলে আসতে হবে, আর কালকে যদি কাজ মিটিয়ে যাই তাহলে বেশ কিছুদিন আমি আর তুমি ওখানে গিয়ে থাকতেও পারবো। আমি ওসব কিছু জানি না। আমি আজকে আমার মায়ের বাড়িতে যাব, আর তুমি কালকে চলে আসবে। তুমি ওখানে থেকে বেকার বেকার কি করবে? তাছাড়া আমি এখন 1 মাস আমার মায়ের বাড়িতেই থাকবো। বাবা মায়ের সঙ্গে থেকে মনটা একটু ভালো হবে, তারপরই শ্বশুর বাড়িতে আসবো। তুমি 1 মাস পর আমাকে নিতে যাবে, না গেলেও হবে, আমি একাই চলে আসতে পারবো। এই শুনে প্রীতমের খুবই খারাপ লাগে, কিন্তু তবুও তার কিছু করার থাকে না। সেদিনই প্রীতম কল্পনাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়, আর মায়ের বাড়িতে গিয়ে কল্পনা খুবই খুশি হয়, আর সে প্রথমে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে, যা দেখে প্রীতম খুবই অবাক হয়। পরের দিন আবার প্রীতম কল্পনাকে মায়ের বাড়িতে রেখে নিজের বাড়িতে ফিরে যায়। এর ফলে কল্পনা ভুলেই যায় যে তার বিয়ে হয়েছে, তাই সে আগে যেরকম বিয়ের আগে জীবন কাটাতো সেরকমই উচ্ছৃঙ্খল ভাবে জীবন কাটাতে থাকে। সারাদিন সে শুয়ে বসে এবং ফোন ঘেঁটে সময় কাটায়। আর এরকম ভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। কল্পনা শ্বশুর বাড়িতে যাওয়ারও সময় হয়ে আসে। তার শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে তাকে শ্বশুর বাড়িতে ফিরে যেতে হয়। তাহলে বৌমা, মায়ের বাড়ি থেকে এসে এবার ভালো লাগছে তো? আসলে বিয়ের পর মেয়েদের এরকম প্রথম মায়ের বাড়িতে যেতে খুব ভালো লাগে। আচ্ছা ছাড়ো এসব, আজকে রাতের রান্নাটা কিন্তু তুমি করবে বৌমা, কেমন? কি আমাকে রান্না করতে হবে? আমি এইমাত্র বাড়িতে এলাম, আর এখনই আপনি আমার উপর কাজের বোঝা চাপিয়ে দিচ্ছেন। আর তাছাড়া আমি তো এখন আপনাদের বাড়ির নতুন বৌমা। আমি শুনেছি নতুন বৌমাদের নাকি শ্বশুর বাড়িতে বেশি কাজ করতে দেয় না, তাই এখন 1 সপ্তাহ অন্তত আমি কোনো কাজ করব না। নতুন জায়গাতে এসেছি, সবাইকে চিনি বুঝি, তারপর আমার দায়িত্ব আমি বুঝে নেব। আচ্ছা বৌমা, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আর তুমি যত তাড়াতাড়ি তোমার দায়িত্ব বুঝে নেবে সেটাই ভালো হবে, কারণ আমারও তো বয়স হয়েছে। আমি আজ আছি কাল নেই, তারপর তোমাকেই সব সামলাতে হবে। আচ্ছা মা, ঠিক আছে, ছাড়ুন না এসব। বলছি আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর আমি যেহেতু এতটা জার্নি করে এখানে এলাম, তাই আমি কিন্তু খুবই টায়ার্ড। আপনি রান্না করে প্রীতমের হাতে আমার খাবারটা ঘরে পাঠিয়ে দেবেন। আমি আজকে আর বাইরে বেরোবো না, ঠিক আছে? এই বলে কল্পনা নিজের ঘরে চলে যায়, আর সে বিছানার উপর শুয়ে ফোন নিয়ে ঘাঁটতে শুরু করে। অন্যদিকে চন্দ্রিমা দেবী নিজে রান্না করে নিয়ে এসে তার বৌমাকে খেতে দেয়। কল্পনা বিছানার উপর বসে বসে খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। আর এরকম ভাবে প্রায় 10 দিন কাটে। আর এবার কল্পনার বাড়ির কাজকর্ম করার পালা আসে, কিন্তু কল্পনা খুবই চিন্তায় পড়ে। বৌমা, আজকে সকাল থেকে উঠে পর্যন্ত আমি কিন্তু বাড়ির সব কাজ করেছি, দুপুরে রান্নাও করেছি। তুমি এবার রান্নাঘরে গিয়ে আমাদের জন্য শুধু কয়েকটা রুটি বানিয়ে নাও। তোমাকে শুধুমাত্র একটাই কাজ দিচ্ছি, কাজটা করে নাও অন্তত। আরে মা, আগে আমার কথাটা শুনুন। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আসলে এখনই আমার মা ফোন করেছে। মা বলছে বাবার নাকি খুব শরীর খারাপ, এখনই আমাকে মায়ের বাড়িতে যেতে হবে। আমি প্রীতমকে ফোন করে বলে দিচ্ছি, আর আমি এখনই বেরিয়ে যাচ্ছি। আমার বাবার শরীর যতদিন না ঠিক হচ্ছে ততদিন কিন্তু আমি বাড়িতে আসতে পারবো না। এই বলে কল্পনা ব্যাগপত্র গুছিয়ে আবার মায়ের বাড়িতে চলে যায়। আর 1 সপ্তাহ পর কল্পনাকে আবার বাড়িতে দেখে তার বাবা মা দুজনেই খুবই অবাক হয়। ওয়াও, কতদিন পর আমি নিজের বাড়িতে ফিরে এলাম, আমার ভীষণ ভালো লাগছে। মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। যাও, খাবার নিয়ে এসো। কিন্তু কল্পনা, তুই তো 1 সপ্তাহ আগেই এখান থেকে ঘুরে গেলি, আবার 1 সপ্তাহের মধ্যেই চলে এলি। শ্বশুর বাড়িতে সব ঠিক আছে তো? না গো মা, কিছু ঠিক নেই। তোমরা আমার এমন বাড়িতে বিয়ে দিয়েছো, আমার শাশুড়ি মা একেবারে জল্লাদ মহিলা। সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাকে খাটায়। বাড়ির কাজ করতে করতে, রান্না বান্না করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি আমি। তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে যাই, কারণ মায়ের বাড়ির মতো সুখ আর কোনো জায়গায় নেই। কল্পনার কথা শুনে তার মা একটু অবাক হয়। বলছি বাবা, তুমি আমার জন্য বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে এসো। তুমি আমার জন্য পিৎজা, বার্গার আর ডোনাট কেক নিয়ে আসবে, ঠিক আছে? কতদিন হয়ে গেল বাইরের খাবার খাইনি। শ্বশুর বাড়িতে শুধুমাত্র বাড়ির খাবারই খেতে হয়। তাড়াতাড়ি যাও আর আমার জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ রে মা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কিন্তু তোর মায়েরও শরীরটা তো ভালো নেই রে মা, তুই একটু তোর মায়ের হাতে হাতে কাজ করে দিস, কেমন? এই বলে রামকমল বাবু খাবার কিনতে বাইরে চলে যায়, কিন্তু কল্পনা তার বাবার কথাতে পাত্তা না দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। সে একবারের জন্য তার মাকে হেল্প করার কথা ভাবে না। এখন মায়ের বাড়িতে কল্পনা সারাদিন শুয়েই থাকে, আর তার মা খাবার রান্না করে তার ঘরে দিয়ে যায়। সেই সাথে কল্পনার বাবাও সবসময় বাইরে থেকে তাকে খাবার নিয়ে এসে খাওয়ায়। এর ফলে কল্পনা দিনরাত শুধু বসে বসে খাবার খায় আর ঘুমাতে থাকে। এরকম ভাবে প্রায় 20 দিন কাটে, কিন্তু এখনো পর্যন্ত কল্পনা কিছুতেই শ্বশুর বাড়িতে ফিরে যেতে চায় না। কল্পনার শাশুড়ি মা এবং স্বামী বারে বারে তাকে ফোন করলেও কল্পনা কারোর ফোন ধরে না।
আর এরকম ভাবেই সময় কাটতে থাকে। আর কল্পনা অনেকদিন ধরে ফোন না ধরায় একদিন বাধ্য হয়ে প্রীতম নিজেই কল্পনাকে নিতে চলে আসে আর কল্পনাকে শ্বশুরবাড়িতে নিয়ে চলে যায়। এর ফলে বেশ কিছুদিন কল্পনা শ্বশুরবাড়িতে কোনো রকমে কাটায়, কিন্তু এখনো পর্যন্ত সে বাড়ির কোনো কাজকর্ম করে না। আর এর ফলে তার শাশুড়ি মা এবার প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। আর একদিন চন্দ্রিমা দেবী কল্পনাকে বলে, বলছি বৌমা, তুমি তো বাড়ির কোনো কাজই করতে চাও না। যখনই তোমাকে কোনো কাজ করতে বলি তখনই তুমি কোনো না কোনো অজুহাত দাও, কিন্তু আজকে তোমার কোনো কথা শুনবো না আমি। আজকে আমার দিদি, জামাইবাবু আর ওদের ছেলে মেয়েরা আমাদের বাড়িতে আসবে, তাই তুমি আজকে ওদেরকে রান্না করে খাওয়াবে। আর আমি কিন্তু আমার দিদির সামনে কোনো রকমের নাটক সহ্য করব না। আমি কোনো রান্না বান্না করতে পারবো না মা, কারণ আমার বেশ কিছুদিন ধরে মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা করছে, তাই আজকে আমি মায়ের বাড়িতে যাব। এই বলে কল্পনা আবার মায়ের বাড়িতে চলে যায়, যাতে তাকে বাড়ির কোনো কাজকর্ম করতে না হয়। আর এবার চন্দ্রিমা দেবী কল্পনার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। আর সে খুব ভালো মতোই বুঝতে পারে যে কল্পনা শুধুমাত্র কাজকর্মের হাত থেকে বাঁচার জন্যই মায়ের বাড়িতে পালিয়ে যায়। তাই এবার বাধ্য হয়ে চন্দ্রিমা দেবী কল্পনার মাকে ফোন করে আর কল্পনার ব্যাপারে সবকিছুই বলে। সবটা জানার পর লাবণী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। আমার মেয়ের তরফ থেকে আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে দিদি, আমার মেয়েটা প্রথম থেকেই খুবই অলস ছিল, কিন্তু ও যে শ্বশুর বাড়িতে গিয়ে এতদিন পর্যন্ত এরকম কাণ্ড ঘটিয়েছে আমার তো কোনো ধারণাই ছিল না। এবার আমার মেয়েটাকে অবশ্যই শিক্ষা দিতে হবে, আপনি চিন্তা করবেন না। আমার মেয়ে এখানে এলেই আমি ওকে বাড়িতে পাঠিয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই কল্পনা সেখানে চলে আসে আর লাবণী দেবী কিছুতেই কল্পনাকে বাড়ির মধ্যে ঢুকতে দেয় না। শয়তান মেয়ে, তুই এতদিন পর্যন্ত আমাদের সবাইকে বোকা বানালি, তোর জন্য আমাদের মান সম্মান শেষ হয়ে গেল। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, তোর বিয়ে হয়ে গেছে আর এখন তোর শ্বশুর বাড়িটাই তোর আসল বাড়ি। তুই যখন তখন আমার বাড়িতে চলে এলে আমি কিছুতেই তোকে এই বাড়িতে জায়গা দিতে পারবো না। যা, বেরিয়ে যা এখন আমার বাড়ি থেকে। বিয়ের পর যদি বাপের বাড়িতে সব সময় পড়ে থাকিস তাহলে খুব তাড়াতাড়ি তোর সংসার ভেঙে যাবে। আর তুই ভাবিস না, তোর সংসার ভেঙে গেলে এই বাড়িতে তুই জায়গা পাবি। মায়ের মুখে এমন কথা শুনে কল্পনার খুবই খারাপ লাগে আর সে নিজের ভুল বুঝতে পারে। তাই তখনই কল্পনা তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় আর শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে ফিরে এসেও কল্পনা তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। আর সেদিন থেকে কল্পনা ধীরে ধীরে সংসারের কাজকর্ম করতে শুরু করে। আর সময়ের সঙ্গে সঙ্গে কল্পনা তার সংসারের সমস্ত দায়িত্ব বুঝে নেয়। বৌমার মধ্যে এরকম পরিবর্তন দেখে চন্দ্রিমা দেবী খুবই খুশি হয়। আর এখন কল্পনা কথায় কথায় মায়ের বাড়িতে যাওয়ার নাম করে না, বরং তার শাশুড়ি মাকে এখন নিজে থেকে বলতে হয় যাতে কল্পনা তার মায়ের বাড়ি থেকে ঘুরে আসতে পারে। বৌদি, আজকে আমি অনলাইনে একটা দারুণ টেস্টি পিৎজা বানানোর ভিডিও দেখেছি। মাত্র 30 মিনিট সময় লাগবে ওই পিৎজাটা তৈরি করতে, তাই তাড়াতাড়ি চলো, আমি আর তুমি আজকে পিৎজা বানাবো। আমি বুঝতে পেরেছি রাখি, তুমি কোন পিৎজার কথা বলছো। তুমি অনলাইনে পিৎজা বানানোর যে রেসিপিটা দেখেছো, আমি আমার ফোনে ওরকমই পিৎজা বানানোর একটা রেসিপি দেখেছি, কিন্তু ওইরকম 30 মিনিট পিৎজা বানানোর জন্য মাইক্রো ওভেনের দরকার আছে। আমাদের দুজনকে আগে মাইক্রো ওভেন চালানো শিখতে হবে। আরে মাইক্রো ওভেন চালানো কোনো ব্যাপার নাকি? যে কটা বোতাম আছে সব কটা টিপে দেব, আর যে বড় গোল পাওয়ারের বোতামটা থাকে সেটা যত পর্যন্ত সম্ভব ততটা ঘুরিয়ে দেব, তাহলেই মাইক্রো ওভেন চলা শুরু হয়ে যাবে। খুব সহজ বৌদি, খুব সহজ, চলো। শ্রদ্ধা তার ননদের কথা শুনে রাজি হয়ে যায় এবং তারা ননদ বৌদি দুজনে মিলে পিৎজা তৈরি করার জন্য রান্নাঘর গিয়ে দখল করে। দুইজন গুণের গুণনিধিকে রান্নাঘরে যেতে দেখে রীতা দেবী ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে ভালো করেই জানে যে তার বৌমা একদমই রান্না করতে পারে না আর তার মেয়ে তো রান্নার নামে একেবারে লবডঙ্কা। আর সে খুব ভালো মতোই তাদের ননদ বৌদির অনলাইন দেখে রান্না করার অভ্যাসের ব্যাপারে অবগত থাকে। তাই রীতা দেবী দুজনের পিছু পিছু রান্নাঘরে চলে আসে। এই যে আমার মেয়ে আর আমার ছেলের বউ, তোমাদের দুজনকে রান্না করতে হবে না। তোমরা যদি রান্না করো তাহলে রান্নাঘর একেবারে লন্ড ভন্ড হয়ে যাবে। তোমরা এক্ষুনি রান্নাঘর থেকে বেরিয়ে যাও। মা প্লিজ, তুমি এভাবে আমাদেরকে অপমান করতে পারো না। আমরা রান্নাঘর থেকে কিছুতেই বেরোবো না। আর আজকে আমি আর বৌদি তোমাদেরকে পিৎজা বানিয়ে খাওয়াবো। কেন মা, আমরা কিছুদিন আগে আপনাকে অনলাইনে দেখে কদম ফুলের বড়া বানিয়ে খাওয়াইনি বলুন? আপনি তো নিজেই বলেছিলেন এরকম বড়া আপনি বাপের জন্মে কোথাও খাননি। কদম ফুলের বড়ার কথা দয়া করে আর বলো না, কারণ সত্যি আমি আমার বাপের জন্মে শুনিনি যে কদম ফুল দিয়ে কেউ বড়া বানাতে পারে। আর তোমাদেরকে যে কে অনলাইনে রান্না শেখায় সেটা আমার জানার খুব আগ্রহ, বিশ্বাস করো।
রাখি এবং শ্রদ্ধা রীতা দেবীর কথা তারা কিছুতেই শুনতে চায় না। রাখি এবং শ্রদ্ধা দুজনে মিলে রীতা দেবীকে রান্নাঘর থেকে বের করে দেয় আর দুজনে মিলে অনলাইনে দেখে দেখে পিৎজা বানানো শুরু করে। তারা দেখে যে অনলাইনে পিৎজাতে টপিংস হিসাবে অলিভ, ক্যাপসিকাম, পনির, চিকেন ইত্যাদি দিচ্ছে। এই মেরেছে বৌদি, আমাদের বাড়িতে এইসব অলিভ, তারপর লাল, নীল, হলুদ, সবুজ, ক্যাপসিকাম কিছুই তো নেই, শুধুমাত্র পনির আর চিকেন আছে। তাহলে অনলাইনের মতো পিৎজা কি করে তৈরি হবে? আরে অলিভ নেই তাতে কি হয়েছে, সবুজ সবুজ উচ্ছে তো আছে, আর আমরা সবুজ অলিভের বদলে পিৎজাতে সবুজ উচ্ছে দিয়ে দেব, আর ক্যাপসিকামের বদলে আলু, পটল, ঝিঙে যা যা সবজি আছে সব দিয়ে দেব। এই বলে তারা পিৎজার উপর এরকম অদ্ভুত জিনিস দিয়ে টপিংস তৈরি করে। এরপর সময় আসে মাইক্রো ওভেনের মধ্যে পিৎজা বেক করা। তারা দুজনে মিলে মাইক্রো ওভেনের কাছে যায়, কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না যে কিভাবে মাইক্রো ওভেন চালালে পিৎজা তৈরি করতে পারবে। তাই তারা দুজনে মিলে সমস্ত বোতাম টিপতে শুরু করে দেয়। বৌদি দাঁড়াও, একবার অনলাইনে দেখে নিই কিভাবে মাইক্রো ওভেনে পিৎজা বেক করতে হয়, তাহলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই বলে রাখি মাইক্রো ওভেন চালানোর টিউটোরিয়াল অনলাইনে দেখতে শুরু করে, কিন্তু সে কিছুই সেরকম ভাবে বুঝতে পারে না। তারা ভুলবশত ননদ বৌদি দুজনে মিলে মাইক্রো ওভেনে পিৎজা ঢুকিয়ে একেবারে উচ্চ তাপমাত্রা পর্যন্ত বাড়িয়ে দেয় আর সব বোতামগুলো একসঙ্গে টিপে দেয়। ফলে মাইক্রো ওভেনে একটা বিকট শব্দ হতে শুরু করে। এই তো মাইক্রো ওভেন চলছে, তার মানে আমাদের অনলাইনে মাইক্রো ওভেন চালিয়ে পিৎজা বানানো এবার সাকসেসফুল হবে। এই দেখো মাইক্রো ওভেনের মধ্যে পিৎজাটা কেমন তাড়াতাড়ি ঘুরছে, দেখেছো? হ্যাঁ তুমি ঠিক বলেছো। আর এই হলুদ আলোটা কেমন জ্বলছে নিভছে কেন বলো তো? তার সাথে মাইক্রো ওভেনটা আবার আওয়াজও করছে, তার মানে আমাদের পিৎজা বানানোর পদ্ধতি একদম সঠিক। তাহলে চলো, যতক্ষণ পিৎজা হচ্ছে ততক্ষণ আমরা অনলাইনে আরেকটা অন্য রান্নার ভিডিও দেখে ফেলি, তাহলে আজকে রাত্রিবেলা সেই রান্নাটা করতে পারবো। ঠিক আছে, আমি আর তুমি এখন মটন বিরিয়ানি বানানোর রেসিপি দেখব, তারপর অনলাইনের মটন বিরিয়ানি রান্না করে সবাইকে তাক লাগিয়ে দেব, বিশেষ করে তোমার মাকে। এই বলে ননদ এবং বৌদি মাইক্রো ওভেন চালিয়ে রেখে অনলাইনে আবার রান্নার ভিডিও দেখতে শুরু করে। এর ফলে তাদের মাইক্রো ওভেনের দিকে কোনো খেয়াল থাকে না। তারা রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিও দেখছে, এমন সময় হঠাৎ করে মাইক্রো ওভেন ব্লাস্ট করে আর সারা রান্নাঘর একেবারে মাইক্রো ওভেনের যন্ত্রপাতিতে এবং পিৎজাতে ছড়াছড়ি হয়ে যায়। শুধু তাই নয়, ননদ এবং বৌদি দুজনের চোখ মুখ ধোয়াতে পুরোপুরি কালো হয়ে যায়। এমন বিকট শব্দ শুনে রীতা দেবী তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে। হায় হায় রে, এই দুজনে আমার কি সর্বনাশ করে দিল। এই মাইক্রো ওভেনটা আমি 30,000 টাকা দিয়ে কিনেছিলাম, আর দুজনে মিলে আমার মাইক্রো ওভেনটাকে একেবারে ধূলিসাৎ করে দিল। ও মা, আমি না বুঝতে পারিনি যে এরকম হবে, কারণ আমি আর বৌদি দুজনে মিলে ঠিক সময়ে দিয়েছিলাম, কিন্তু কিভাবে যে মাইক্রো ওভেনটা এত গরম হয়ে গেল আমরা সেটাই বুঝতে পারছি না। ইস, আমাদের পিৎজাটাও তো পুরো নষ্ট হয়ে গেল। আমার মনে হচ্ছে মাইক্রো ওভেনটাই খারাপ ছিল, না হলে এটা তো এরকম করে বাস্ট করতেই পারে না। মাইক্রো ওভেনটা একেবারে ঠিকই ছিল। আমার মনে হয় তোমাদের মাথাটা খারাপ হয়ে গেছে। আমি কিছুতেই তোমাদের দুজনকে আর সহ্য করতে পারছি না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও তোমরা। আর কোনোদিনও যদি তোমরা রান্নাঘরে ঢুকেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে রীতা দেবী দুজনকে রান্নাঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং সে একা একা কষ্ট করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে এবং ইলেকট্রিশিয়ানকে বাড়িতে ডেকে মাইক্রো ওভেনটা আবার অনেক টাকা দিয়ে ঠিক করায়। কিন্তু এরপরও ননদ এবং বৌদির মাথা থেকে অনলাইনে রান্নার ভূত কিছুতেই নামতে চায় না। একদিন রাখি বসে বসে অনলাইনে রান্না করার ভিডিও দেখছে, এমন সময় আজকে আমি আপনাদেরকে গরমের মধ্যে কুলফি আইসক্রিম তৈরি করা শেখাবো। প্রথমে বাটির মধ্যে ক্ষীর জমাবেন, তারপর সেই ক্ষীরের মধ্যে চিনি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলেই দেখবেন কুলফি আইসক্রিম একদম তৈরি হয়ে গেছে। আজকে আমি বাড়ির সবাইকে কুলফি আইসক্রিম তৈরি করে খাওয়াবো, আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে আমার মায়ের মাথাটাও ঠান্ডা হবে, তাহলে আর আমাদেরকে বকাবকি করবে না। অন্যদিকে রাখির বৌদি শ্রদ্ধাও অনলাইনে অন্য রেসিপি ভিডিও দেখতে থাকে। বাড়ির বউ হয়ে শ্বশুরবাড়ির সকলের মন জয় করতে চান, তাহলে আজকেই রান্না করুন দই আর মাছের এই সুস্বাদু রেসিপি দই কালিয়া। আজকে আমি দই কালিয়া রান্না করে শাশুড়ি মায়ের মন একেবারে জিতে নেব। এই অনলাইনে রান্না করা মৌয়ের ভিডিও না দেখলে আমার দিনটা একেবারে শুরুই হয় না। আজকে আমি একদমই অনলাইনের মতো করে দই কালিয়া রান্না করব। প্রথমে রাখি রান্নাঘরে গিয়ে ক্ষীর জমিয়ে ফ্রিজের মধ্যে আইসক্রিম তৈরি করার জন্য রেখে দেয়, আর তার কিছুক্ষণ পরেই শ্রদ্ধা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢোকে আর দই কালিয়া রান্না করার জন্য সে ফ্রিজ খুলে দেখে যে একটা বাটির মধ্যে দই জমানো আছে, কিন্তু সে বুঝতে পারে না যে ওটা ছিল তার ননদের জমানো ক্ষীর আইসক্রিম। তাই সে আইসক্রিমকে দই মনে করে ভুল করে মাছের মধ্যে আইসক্রিম দিয়ে রান্না করে ফেলে। কিছুক্ষণ পর
মা, আজকে আমি আপনাদের সবার জন্য অনলাইনে দেখে দই কালিয়া রান্না করেছি। আপনারা আমাকে আর বকাবকি করতে পারবেন না। একবার শুধু আমার হাতের দই কালিয়াটা খেয়ে দেখুন। মা, আমি আজকে বৌদির মতো অনলাইনে দেখে তোমাদের সবার জন্য আইসক্রিম জমিয়েছি, তাই তোমরা দয়া করে দই কালিয়া খাওয়ার পর আমার আইসক্রিমটাও খেও, কেমন? এই বলে রাখি আইসক্রিম আনতে চলে যায় আর শ্রদ্ধা রান্নাঘর থেকে দই কালিয়া নিয়ে আসতে যায়। এ বাবা, আমি তো এখানেই আইসক্রিমটা জমিয়ে রেখেছিলাম, আইসক্রিমগুলো কোথায় গেল? আমাদের বাড়িতে ভূত আছে নাকি যে এতগুলো জমানো আইসক্রিম ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে গেল? আরে, ওই বাটিতে আইসক্রিম কোথায় ছিল? ওখানে তো সাদা দই জমিয়ে রাখা ছিল, আর আমি ওই দই দিয়েই তো দই কালিয়া রান্না করে ফেলেছি। তুমি মনে করো তুমি হয়তো অন্য কোথাও আইসক্রিম রেখেছো। দুজনের এমন কথা শুনে রীতা দেবীর মাথায় আবার হাত পড়ে যায়। সে বুঝতে পারে যে শ্রদ্ধা দইয়ের বদলে আইসক্রিম দিয়ে কাতলা মাছ রান্না করে বসে আছে। এভাবে অনলাইনে রান্না নিয়ে ননদ এবং বৌদির মধ্যে ঝামেলা শুরু হয়। আরে না গো বৌদি, ওটাই আইসক্রিম ছিল। ধ্যাৎ, আমি কত কষ্ট করে অনলাইন দেখে আইসক্রিম বানানো শিখলাম, আর তুমি মাছ রান্না করতে গিয়ে আমার আইসক্রিমটা নষ্ট করে দিলে। আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। তোমাদের এই অনলাইনে রান্না নিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। কিছুদিন আগে আমার মাইক্রো ওভেনটা নষ্ট করে দিয়েছো, আর এখন রান্না করার জিনিসপত্রগুলো ধ্বংস করছো। আমি তোমাদের দুজনের কাছ থেকে এবার ফোনটাই কেড়ে নেব। এই বলে রীতা দেবী নিজের মেয়ে এবং বৌমার হাত থেকে ফোন কেড়ে নেয়। কিছুক্ষণ পরে শ্রদ্ধার পর রাজ খাবার খেতে আসলে সে কোনো খাবারই পায় না। তোমাদের কি ব্যাপার বলো তো? বাড়িতে এতগুলো মহিলা মিলে সংসার করছো, কিন্তু খাবার দাবারের সময় কোনো খাবার খেতে পায় না কেন? আর মা, তুমিও কি রান্না করতে ভুলে গেছো? তোর বোন আর তোর বউ দুজনে মিলে অনলাইনে রান্না দেখে দেখে আর সেই সব উল্টোপাল্টা খাবার রান্না করে করে আমাকে একেবারে পাগল করে দিয়েছে। এদের দুজনের ঝামেলা সামলাতে গিয়ে আমি আর রান্না করে উঠতে পারিনি। তুই আজকে বাইরেই খাবার খেয়ে নে। এই বলে রীতা দেবী দুজনের ফোন নিয়ে ঘরে চলে যায়। যা বাবা, অনলাইনে রান্না করলো আমার বউ আর বোন, কিন্তু মা কথা শুনিয়ে দিল আমাকে। আমার আর ভালো লাগে না, দূর। দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু ননদ এবং বৌদি নিজেদের ফোন না পাওয়ার জন্য তারা অনলাইনে রান্নার কোনো রেসিপি দেখতে পারে না। একদিন রীতা দেবীর দুই বান্ধবী সুশীল এবং কমলা তাদের বাড়িতে ঘুরতে আসে, আর তারা দুজনে ভীষণ পরিমাণে লোভী প্রকৃতির মহিলা হওয়ায় তারা খাবার না খেয়ে সোফা ছেড়ে উঠে নিজেদের বাড়ির দিকে যেতেই চায় না। ফলে রীতা দেবী খুবই চিন্তায় পড়ে। মা, তুমি চিন্তা করছো কেন? আমাকে আর বৌদিকে আর একটা সুযোগ দাও, আমরা ঠিক সবাইকে রান্না করে এবার ভালো মন্দ খাবার খাওয়াবো, কিন্তু তুমি দয়া করে এভাবে চিন্তা করো না। হ্যাঁ মা, রাখি ঠিকই বলেছে। আজকে আমরা দুজনে মিলে সবার জন্য রান্না করব, কিন্তু এবার আমরা কাউকে হতাশ করব না। আপনি শুধু আমাদের উপর একটু ভরসা করুন। তোমাদের দুজনকে একদমই ভরসা করা যায় না। তোমরা দয়া করে আর অনলাইন দেখে রান্না করো না। শুধুমাত্র চা আর কিছু জলখাবার করে নিয়ে এসে আমার বান্ধবীদেরকে খাইয়ে দাও, তারপর ওরা এমনিতেই এখান থেকে চলে যাবে। রীতা দেবী এই বলে সেখান থেকে চলে যায়, আর রাখি এবং শ্রদ্ধা দুজনে মিলে রান্নাঘরে গিয়ে কোনো মতে গরম গরম চা এবং তার সঙ্গে সিঙ্গারা এবং বেগুনি ভেজে ফেলে। সেই সব খাবার সুশীল এবং কমলাকে খাওয়ালে তাদের ওই সিঙ্গারা বেগুনি খেয়ে ভীষণ পরিমাণে পছন্দ হয়, কিন্তু তারপরও তারা সেখান থেকে উঠতে চায় না, কারণ তারা দুজনে মিলে ঠিক করে দুপুরবেলার খাবার খেয়ে তবেই তারা বাড়িতে ফিরবে। আচ্ছা ঠিক আছে, তোদের যখন এতই লাঞ্চ করার শখ, তাহলে চল আমার সঙ্গে হোটেলে চল। আমি তোদেরকে ভালো মন্দ খাবার হোটেলে নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছি, কিন্তু আমার মেয়ে আর বউয়ের হাতে রান্না খেতে চাস না, তারপর কিন্তু তোরা নিজেরাই বিপদে পড়বি। রীতা দেবীর এমন কথা তার দুই বান্ধবী কিছুতেই মেনে নিতে চায় না, কারণ তারা মনে মনে ঠিক করে যে রীতা দেবীর মেয়ে এবং বৌমার খারাপ রান্না খেয়ে তারা দুজনে খুবই নিন্দা করবে। ফলে তারা রাখি এবং শ্রদ্ধার হাতে রান্না করা খাবার খাওয়ার জন্য জোর করতে শুরু করে। তাই রাখি এবং শ্রদ্ধা রান্নাঘরে গিয়ে গরম গরম মটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে। সেই খাবার রাখি এবং শ্রদ্ধা সবাইকে পরিবেশন করে দেয়। রীতা দেবী এবং তার বান্ধবীরা সেই খাবার খেয়ে ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার হলো? তোমরা দুজনে এত ভালো রান্না করা কবে থেকে শিখলে? আর তোমাদের ফোন তো আমাদের কাছে ছিল, তাই তোমাদের দুজনের পক্ষে এত ভালো রান্না করা তো কিছুতেই সম্ভব না। সত্যি কথা বলো, কিভাবে তোমরা এত সুন্দর মটন বিরিয়ানি রান্না করেছো? আসলে মা, আপনি আমাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার পর আমরা প্রত্যেকদিন রাত্রিবেলা রাজের কাছ থেকে ফোন নিয়ে রান্নার ভিডিও দেখতাম, আর ওই উপকরণগুলো খাতায় লিখে লিখে মুখস্থ করেছি। সেই জন্যই আজকে আমরা এত সুন্দর রান্না করতে পেরেছি। কিন্তু এবার আমরা আর কোনো ভুল করিনি, কারণ আমরা ভালো মনে সবার জন্য রান্না করেছি। শ্রদ্ধা এবং রাখির হাতের এত ভালো রান্না খেয়ে রীতা দেবী প্রচুর পরিমাণে খুশি হয়, এবং খুশি হয়ে সে তার মেয়ে এবং বৌমাকে তাদের ফোন ফিরিয়ে দেয়। এর ফলে তারা দুজনে আবার আগের মতো অনলাইনে ভিডিও দেখে ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে। আর তারা এবার মন দিয়ে রান্না করার জন্য রান্নাঘর আর কোনোভাবেই লন্ডভন্ড হয় না। তাই এখন আর রীতা দেবীকে রান্নাঘর নিয়ে কোনো চিন্তাও করতে হয় না।